নমস্কার। এই মুহূর্তে প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। দেশ জুড়ে এক অতিমারী, এক এমন ভাইরাসের সঙ্গে লড়াই করছে গোটা দেশ, যার করাল গ্রাসে গোটা দেশে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 3,51,000 মানুষের। গত 24 ঘন্টায় এর সঙ্গে আপনারা আরও 2,219 জনকে যোগ করে নিতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভাইরাসের থেকে রক্ষা পেতে দেশের সমস্ত রাজ্য সরকারগুলো তাদের নিজেদের মতো করে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করছে। চলছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম। ভ্যাকসিনেশন নিয়ে বিজেপি বিরোধী রাজ্যগুলো প্রতিনিয়ত কেন্দ্রকে তোপ দাগতে শুরু করেছিল। আজকের এই প্রাইম ডেস্ক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এমন কিছু তথ্য তুলে ধরব যা অতি গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলোকে আপনারা শুনবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে 150 টাকা আর রাজ্য সরকারকে বলছে 400 টাকা দেবে আর বলছে প্রাইভেটকে দেবে 600 টাকা। এটা আমি বলেছি, এটা আমি একটা স্ট্রং চিঠি লিখছি। এটা কেন হবে? ওয়াই দিস ডিসক্রিমিনেশন? এখন ব্যবসা করার সময় না এখন লোক বাঁচানোর সময়? मुझे दुख इस बात का है कि आज भी हम उतनी गंभीरता के साथ काम नहीं कर रहे। मार्च में दूसरी वेव शुरू हुई, हमें उसी वक्त दुनिया भर से वैक्सीन मंगवा के लोगों को लगा देनी चाहिए थी, अपने लोगों को लगवा देनी चाहिए थी। लेकिन उस वक्त सभी राज्यों को कह दिया गया कि आप अपना अपना देख लो। ভারতের মোট আয়তন 3,28,07,263 বর্গ কিলোমিটার। আয়তনের দিকে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ভারত, আর জনসংখ্যার নিরিখে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা 125 কোটি, আর গত 10 বছরে এই সংখ্যাটা আরও বেড়েছে। ভারতের মতো বিশাল এই দেশে ভ্যাকসিনেশন ড্রাইভ নিঃসন্দেহে এক বিশাল ব্যাপার। প্রথমে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রথম সারির যোদ্ধাদের জন্য ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং পরবর্তী সময় তা 50 বছরের উপর ব্যক্তিদের জন্য করানো হয়। এখন 18 বছরের উপর ব্যক্তিদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার বলতে পারেন এই কথাগুলো তো অনেক পুরনো, কেন আমরা এই কথাগুলো বলছি বা এই কথাগুলো বলার পেছনে কি কারণ তা আমি আবারও বলবো। পুনরায় এই কথাগুলো বলার একটাই কারণ, যেখানে পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো নিজেদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করতে পারেনি সেইভাবে এখনও, সেখানে আমাদের দেশ ইতিমধ্যেই 23,42,07,558টির উপর ভ্যাকসিনেশন ডোজ দেওয়া সম্পন্ন করেছে। আর সম্পূর্ণ ভ্যাকসিনেটেড অর্থাৎ ভ্যাকসিনেশনের 2টি ডোজ নিয়েছে এমন ব্যক্তির সংখ্যা 4.5 কোটি। গোটা দুনিয়ার দিকে যদি তাকানো যায় তাহলে বলতে হয় যেখান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে অর্থাৎ চীনে এখনও পর্যন্ত 79.4 কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করা হয়েছে, আমেরিকায় 30.3 কোটি এবং ব্রাজিলে 7.17 কোটি। এই জায়গায় দাঁড়িয়ে ভারতে যে দ্রুততার সঙ্গে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবার আসা যাক প্রধানমন্ত্রীর সেই বক্তব্যে। গত 7 জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে আপনারা একবার সেই বক্তব্যটি শুনুন, তারপরেই আমরা আলোচনায় যাচ্ছি। वैक्सीन का काम राज्यों पर छोड़ा जाए, जो इसकी वकालत कर रहे थे उनके विचार भी बदलने लगे। एक अच्छी बात रही कि समय रहते राज्य पुनर्विचार की मांग के साथ फिर आगे आए। राज्यों की इस मांग पर हमने भी सोचा कि देशवासियों को तकलीफ ना हो, सुचारू रूप से उनका वैक्सीनेशन हो। इसके लिए 1 मई के पहले वाली, यानी 1 मई के पहले 16 जनवरी से अप्रैल अंत तक जो व्यवस्था थी, पहले वाली पुरानी व्यवस्था को फिर से लागू किया जाए। साथियों, आज ये निर्णय लिया गया है कि राज्यों के पास वैक्सीनेशन से जुड़ा जो 25% काम था उसकी जिम्मेदारी भी भारत सरकार उठाएगी। ये व्यवस्था आने वाले 2 सप्ताह में लागू की जाएगी। इन 2 सप्ताह में
केंद्र और राज्य सरकारें मिलकर नई गाइडलाइंस के अनुसार आवश्यक तैयारी कर लेगी। संयोग है कि 2 सप्ताह बाद 21 जून को ही अंतर्राष्ट्रीय योग दिवस भी है। 21 जून सोमवार से देश के हर राज्य में 18 वर्ष से ऊपर की उम्र के सभी नागरिकों के लिए भारत सरकार राज्यों को मुफ्त वैक्सीन मुहैया कराएगी। वैक्सीन निर्माताओं से कुल वैक्सीन उत्पादन का 75% हिस्सा भारत सरकार खुद ही खरीदकर राज्य सरकारों को मुफ्त देगी। यानी देश की किसी भी राज्य सरकार को वैक्सीन पर कुछ भी खर्च नहीं करना होगा। अब तक देश के करोड़ों लोगों को मुफ्त वैक्सीन मिली है। अब 18 वर्ष की आयु के लोग भी इसमें जुड़ जाएंगे। सभी देशवासियों के लिए भारत सरकार ही मुफ्त वैक्सीन उपलब्ध करवाएगी। गरीब हो, निम्न मध्यम वर्ग हो, मध्यम वर्ग हो या फिर उच्च वर्ग, भारत सरकार के अभियान में मुफ्त वैक्सीन ही लगाई जाएगी। हां, जो व्यक्ति मुफ्त में वैक्सीन नहीं लगवाना चाहते, प्राइवेट अस्पताल में वैक्सीन लगवाना चाहते हैं, उनका भी ध्यान रखा गया है। देश में बन रही वैक्सीन में से 25% प्राइवेट सेक्टर के अस्पताल सीधे ले पाए, ये व्यवस्था जारी रहेगी। 21 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি তথ্য দিয়ে বলেছেন, ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন উৎপাদক কোম্পানি ভ্যাকসিনের ক্ষেত্রে 3-4 রকম দাম ধরে দিয়েছে, যেখানে কেন্দ্রকে ভ্যাকসিনের জন্য দাম দেওয়া হয়েছে 150 টাকা, রাজ্যের জন্য 400 টাকা, আর বেসরকারি ক্ষেত্রে সেটা 600 টাকা। খুব মনোযোগ সহকারে শুনবেন। দামের এই যে একটা অসম বন্টন, আমি আবারও বলছি, যেখানে কেন্দ্রের জন্য সেই ভ্যাকসিনের দাম করা হয়েছে 150 টাকা, রাজ্যের জন্য করা হয়েছিল 400 টাকা, আর বেসরকারি ক্ষেত্রে সেটা ছিল 600 টাকা। তিনি জোর গলায় বলেছিলেন, এই সময় দাঁড়িয়ে ব্যবসা করার সময় নয়, এখন যতদূর সম্ভব মানুষের জন্য কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেটা। এবং তিনি এই বৈঠকে আরও বলেছেন, এই বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। না, আমি দেখেছি, আমি এটা কিছুক্ষণ আগেই দেখলাম যে সিরামিক করেছে কি, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে 150 টাকা, আর রাজ্য সরকারকে বলছে 400 টাকা দেবে, আর বলছে প্রাইভেটকে দেবে 600 টাকা। এটা আমি বলেছি, এটা আমি একটা স্ট্রং চিঠি লিখছি, যেটা কেন হবে, ওয়াই দিস ডিসক্রিমিনেশন। এখন কি ব্যবসা করার সময়, না এখন লোক বাঁচানোর সময়? আর অক্সিজেন সিলিন্ডারের উপর আমরা নজর দেবো, তার কারণ আমি দেখেছি, আমি কতগুলো টুইট দেখেছি এখন কিছুক্ষণ আগে, যে 150 টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হতো সেটা 400 টাকা করে দিয়েছে স্টেট, এবং প্রাইভেটকে করে দিয়েছে 600। তো প্রাইভেটকেই 600 করবে কেন? আমার মনে হয় দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন। এবং এখন যখন এটা বেশি প্রয়োজন, ইমার্জেন্সি, তখন মানুষকে সাহায্য দেওয়া উচিত না ব্যবসা করা উচিত? কোনটা? যে কোনো একটা করুন। এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকেও ডিসিশন নিতে হবে। জনগণের উপর সবটা ছেড়ে দিলে তো হবে না। আমরা সবটা একটু বন্ধ করতে দেওয়া হয়নি কেন এতদিন? তাহলে তো বেঁচে যেত অনেক মানুষ। শুধু মমতা নয়, দেশের অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাই ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রকে এক প্রকার তোপ দেখেছিল। 26 মে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রকে নিশানা করে এক প্রকার ক্ষোভ উগরে দেন। তিনি বলেছিলেন যে ভ্যাকসিনও অতিরিক্ত যোগান রাখতে পারছে না এমন কোনো রাজ্য, ওনার কাছে অনেক উদাহরণ রয়েছে। তিনি বলছেন যে এখনো পর্যন্ত কোনো রাজ্য ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন নিয়ে কোনো অতিরিক্ত যোগান তারা রাখতে পারছে না। তিনি বলেন, করোনাকে হারাতে হলে কেন্দ্র রাজ্য এক হয়ে টিम इंडिया হয়ে কাজ করতে হবে। पिछले 4 दिनों से युवाओं के वैक्सीनेशन सेंटर बंद पड़े हैं। बुजुर्गों की कोवैक्सीन भी खत्म हो गई है। हमने केंद्र सरकार को लिखा है
लेकिन अभी तक वैक्सीन आई नहीं है। और ये केवल दिल्ली की बात नहीं है, देश भर में कई टीका केंद्र बंद हो गए हैं। ये काम हम दिसंबर से शुरू कर सकते थे, हमने ऐसा नहीं किया। अगर उस वक्त टाइम पे देश को वैक्सीन लगा देते तो शायद दूसरी वेव के प्रकोप से देश को बचाया जा सकता था। खैर, जो हुआ उसका कुछ कर नहीं सकते। अब मुझे दुख इस बात का है कि आज भी हम उतनी गंभीरता के साथ काम नहीं कर रहे। मार्च में दूसरी वेव शुरू हुई, हमें उसी वक्त दुनिया भर से वैक्सीन मंगवा के लोगों को लगा देनी चाहिए थी, अपने लोगों को लगवा देनी चाहिए थी। लेकिन उस वक्त सभी राज्यों को कह दिया गया कि आप अपना अपना देख लो, सभी राज्य अपना अपना इंतजाम कर लो। सभी राज्य बेचारे वैक्सीन लेने के लिए पूरी शिद्दत के साथ लग गए। मैं कई मुख्यमंत्रियों के संपर्क में हूं, लगभग हर मुख्यमंत्री ने यहां वहां जहां तहां से वैक्सीन लाने में कोई कसर नहीं छोड़ी। 2 महीनों से देश का हर राज्य वैक्सीन जुगाड़ने में लगा हुआ है। मेरी जानकारी के मुताबिक अभी तक कोई भी राज्य शायद वैक्सीन का एक भी एक्स्ट्रा टीका इंतजाम नहीं कर पाया। उन वैक्सीन को छोड़ दीजिए जो केंद्र सरकार ने दिए हैं, उन्हें छोड़ के कोई भी राज्य अपने प्रयासों से किसी भी कंपनी से एक भी एक्स्ट्रा टीके का इंतजाम नहीं कर पाया। वैक्सीन कंपनियों ने साफ साफ कह दिया कि वे राज्य सरकारों से बात नहीं करेंगे, केवल केंद्र सरकार से बात करेंगे। कई राज्य सरकारों ने ग्लोबल टेंडर निकाले, सारे टेंडर फेल हो गए। एक भी वैक्सीन का टीका अभी तक नहीं आया। तो फिर देश वैक्सीन क्यों नहीं खरीद रहा? इस वक्त हमारा देश कोरोना महामारी के खिलाफ युद्ध कर रहा है। এবার আসা যাক 7 জুন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের দিকে। দেশের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত দেশ জুড়ে ভ্যাকসিনেশন নিয়ে যে রাজনৈতিক উত্তাপ চলছিল তাতে সম্পূর্ণরূপে জল ঢেলে দিয়েছেন তিনি। এবার ভ্যাকসিনের দাম নিয়ে কোনো রাজ্য সরকারকে আর কথা বলতে হবে না। এবার বলতে পারেন কেন্দ্র কি তবে রাজ্যগুলোর চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে? অনেক বিশেষজ্ঞরাই বলছে একদিক থেকে রাজ্যগুলোর চাপ, অপর দিক থেকে সুপ্রিম কোর্টের তোলা প্রশ্ন কেন্দ্রকে আরও চাপে ফেলে এবং সেখান থেকেই যেখানে সুপ্রিম কোর্টের কেন্দ্রের ভ্যাকসিন বন্টনের নীতি নিয়ে প্রশ্ন করেছেন তারপরেই কেন্দ্র কিন্তু নড়ে চড়ে বসে। এবার কিছু তথ্যের দিকে আসা যাক। গোটা দেশে 9 জুন বিকেল পর্যন্ত সরকারি তথ্য অনুসারে ভ্যাকসিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে 23,90,58,360 জনকে দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে 19,21,37,133 জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 4,69,21,227 জনকে। এবার গত 24 ঘন্টার নিরিখে দেখলে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে 27,76,096 জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আমাদের রাজ্য ত্রিপুরার দিকে যদি আমরা তাকাই তাহলে বলতে হয় এখনও পর্যন্ত অর্থাৎ বুধবার বিকেল পর্যন্ত সরকারি তথ্য অনুসারে কোভিড ভ্যাকসিনেশনে 16,43,993 জনকে এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে, যেখানে প্রথম ডোজ নিয়েছে 21,35,563 জন। খুব খেয়াল করবেন যে তথ্যগুলো বলছি বা যে সংখ্যাগুলো বলছি, সংখ্যার নিরিখে আমাদের রাজ্য এবং ভ্যাকসিনেশনের নিরিখে আমাদের রাজ্য বেশ একটা ভালো জায়গায় রয়েছে। আমি প্রথম ডোজের যেই সংখ্যাটা সেটা আমি আবারও আপনাদেরকে বলার চেষ্টা করছি। 11,35,563 জন ইতিমধ্যেই প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছে 5,08,430 জন। এই জায়গায় এই বিশাল পরিমাণে ভ্যাকসিনেশন প্রক্রিয়া করতে গিয়ে অনেক রাজ্যকেই অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। দেখা যাচ্ছিল বিশ্ব টেন্ডার ডেকেও টিকা পাওয়া যাচ্ছিল না। সেই পরিস্থিতিতে ভ্যাকসিনের দাম নিয়েও কেন্দ্রে ও রাজ্যের চাপানোতর চলছিল। সেই জায়গায় সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেই ঘোষণা এই কেন্দ্রের, অর্থাৎ এই যে ঘোষণাটি দেশের প্রধানমন্ত্রী করেছেন সেটা পুরোপুরি সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেই। এই সিদ্ধান্ত অনুসারে ভ্যাকসিন সংগ্রহ করার দায়িত্ব এখন শুধু কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকারগুলোকে আর পৃথকভাবে ভ্যাকসিন কিনতে হবে না।
এখন থেকে কেন্দ্রীয় সরকার 75% ভ্যাকসিন নির্মাতা সংস্থা থেকে ক্রয় করবে আর সেগুলো রাজ্য সরকার সরবরাহ করবে। এছাড়াও আরও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো বেসরকারি সংস্থাগুলো 25% ভ্যাকসিন ক্রয় করতে পারবে ভ্যাকসিন নির্মাতা সংস্থা থেকে। আর তাতেও একটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে যে দাম দিয়ে তারা ভ্যাকসিন কিনবে তার সঙ্গে সর্বোচ্চ 150 টাকা সার্ভিস চার্জ তারা যুক্ত করতে পারবে, তার থেকে বেশি নেওয়া কিন্তু যাবে না। আর এর থেকে যদি বেশি নেওয়া হয় তাহলে তা দেখার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারগুলোর উপর। এবার বেসরকারি সংস্থাগুলোকে যে দাম বেঁধে দেওয়া হয়েছে সেই দামের দিকে চলুন একবার নজর দেওয়া যাক। কোভিডশিল্ড টিকার দাম করা হয়েছে 780 টাকা, কোভ্যাক্সিন টিকার দাম করা হয়েছে 1410 টাকা বেসরকারি ক্ষেত্রে, স্পুটনিক ভি টিকার দাম করা হয়েছে 1145 টাকা। আর এর সঙ্গে সর্বোচ্চ 150 টাকা সার্ভিস চার্জ নিতে পারবে বেসরকারি সংস্থাগুলো। কোভিড ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রীয় সরকারের এই সমবন্টন নীতি অনেক কালোবাজারির পাশাপাশি রাজ্য সরকারের ভ্যাকসিন নিয়ে যে সমস্যার মুখে পড়তে হচ্ছিল বিভিন্ন রাজ্য সরকারগুলোকে, তার একটা সমাধানের পথ কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে এসেছে। দর্শক বন্ধুরা, এইবার আসা যাক স্বাস্থ্য সম্বন্ধনীয় কিছু বিষয়ে। করোনা এক করাল গ্রাসে এই গোটা দেশ। এই সময়ে দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তথা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভিন্ন সময় অনেক অভিযোগ উঠে এসেছে, যার কারণস্বরূপ অনেকেই বলছেন রাজ্য সরকারগুলোর অবহেলার ফলেই এমনটা হয়েছে। কিন্তু বাস্তবে কেন হলো তা কি আমরা জানি? কোথায় সেই খামতি? চিকিৎসা বিজ্ঞানীরা বলছে দ্বিতীয় ঢেউ যে ভয়ানক হতে পারে তা নিয়ে বারবার রাজ্য সরকারগুলোকে সতর্ক করা হলেও কোনো ধরনের পদক্ষেপ সেইভাবে রাজ্যগুলো নেয়নি। করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার আমাদের ছোট্ট রাজ্য, কিন্তু রাজ্য সরকারের দ্রুততার সঙ্গে সমস্ত পদক্ষেপ নেওয়ার ফলে গোটা দেশের মধ্যে আমাদের রাজ্য রিকভারি রেট এবং পজিটিভিটি রেটের নিরিখে একটা ভালো জায়গায় রয়েছে। 2017 সালের একটি তথ্য অনুসারে একজন ডাক্তারের অনুপাতে রোগীর সংখ্যা 1000। মনোযোগ সহকারে শুনবেন এই বিষয়টি। 2017 সালের একটি তথ্য অনুসারে একজন ডাক্তারের অনুপাতে রোগীর সংখ্যা 1000। আরও একটি তথ্য বলছে দেশে 50,76,000 স্বাস্থ্যকর্মী বর্তমানে রয়েছেন সরকারি এবং বেসরকারি চিকিৎসালয়গুলো মিলিয়ে, যারা এই করোনা পরিস্থিতিতে পরিষেবা দিনরাত এক করে দিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও অনেক জায়গায় কর্মী স্বল্পতার ফলে হিমশিম খাচ্ছে চিকিৎসালয়গুলো। সুতরাং রোগীর অনুপাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর যে স্বল্পতা, তার ফলেও কোনো রাজ্য বা কোনো রাজ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকটা ভয়াবহ আকার ধারণ করেছে। 7 জুন বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত 3টি বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। প্রথমত, কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদনকারী সংস্থাগুলো থেকে টিকা ক্রয় করে রাজ্যগুলোকে দেবে, যাতে করে রাজ্য সরকারগুলো 18 থেকে 44 বছর পর্যন্ত বয়সীদের টিকাকরণ করতে পারে। রাজ্য সরকারকে আর টিকা ক্রয় করতে হবে না, আর সেটা 21শে জুন বিশ্ব যোগা দিবস থেকে শুরু করা হবে। দ্বিতীয়ত, বেসরকারি হাসপাতালগুলো 25% টিকা উৎপাদনকারী সংস্থাগুলোর কাছ থেকে ক্রয় করবে। এতে কিছুতেই 150 টাকার বেশি পরিষেবা কর নিতে পারবে না। তৃতীয়ত, নভেম্বর পর্যন্ত প্রত্যেককে 5 কেজি চাল বা গম ও 1 কেজি চানা বিনামূল্যে দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে যখন টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হয় তখন থেকে ফ্রন্টলাইন ওয়ার্কার 60 ঊর্ধ্বদের পরপর 45 থেকে 49 বা 59 বছর পর্যন্ত যারা রয়েছেন তাদের প্রত্যেককে টিকাকরণ প্রক্রিয়ার নেওয়া হয়, যেটা কেন্দ্রীয় সরকারই করেছিল। পরবর্তীতে মে মাস থেকে 18 থেকে 44 বছর বয়সীদের টিকার আয়ত্তে রাজ্য সরকার নিয়ে আসে এবং রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়া হয় সেই টিকার দায়িত্ব। প্রধানমন্ত্রী সোমবারের ভাষণেও কোভিডকে সাধারণ টিকাকরণ হিসেবেই বলেছেন, বিশেষ টিকাকরণ হিসেবে উল্লেখ করেননি। মে মাসের ঘোষণার পর থেকেই ব্যাপকভাবে রাজ্য সরকারগুলোর মধ্যে টিকা ক্রয় করা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, আর রাজ্যগুলোর পক্ষে সেই সময় দাঁড়িয়ে টিকা ক্রয় করা সম্ভব হচ্ছিল না। বিশ্ব টেন্ডার ডেকেও টিকা পাওয়া যাচ্ছিল না। অন্য দেশের টিকা প্রস্তুতকারী সংস্থাগুলো বলছে তারা শুধু কেন্দ্রীয় সরকারের কাছেই বিক্রয় করবে।
রাজ্যগুলোকে আলাদা করে বিক্রি করতে পারবে না। ইতিমধ্যে বিদেশ সচিব আমেরিকা গিয়ে টিকা ক্রয় করার বিষয়ে আলোচনা সেরে ফেলেছেন। এই ধরনের জটিল পরিস্থিতির মধ্যে বিভিন্ন রাজ্যের সরকারগুলো প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কেন্দ্রীয় সরকারকে টিকা নিয়ে সমবন্টনের নীতি গ্রহণ করার জন্য অনুরোধ জানায়। অর্থাৎ কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়ভাবে টিকা ক্রয় করে রাজ্যগুলোকে বন্টন করুক। সবচেয়ে বেশি জটিল আকার ধারণ করে যখন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তাদের গৃহীত টিকা নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেন যে সরকারের টিকা নীতি যথেচ্ছাচার বা অবাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। ত্রিপুরা সহ সারা দেশে রাজ্য সরকারগুলোকে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ চিকিৎসা বিজ্ঞানীরা সতর্ক করলেও রাজ্য সরকারগুলো সেই অর্থে প্রস্তুত ছিল না। প্রত্যেকটি রাজ্য নিজেদের স্বাস্থ্য কাঠামো মজবুত করার উপর জোর দেয়নি। কোভিডের জন্য ডেডিকেটেড হাসপাতাল, কোভিড কেয়ার সেন্টার, পোস্ট কোভিড ওয়ার্ড, অক্সিজেন, ভেন্টিলেশন, প্রয়োজনীয় চিকিৎসা কর্মী ইত্যাদির ব্যবস্থা রাজ্য সরকারগুলো ঠিকভাবে করেননি। প্রচণ্ড রকমভাবে অসচেতনতা বা সচেতনতার অভাব দেখা দিয়েছিল, যার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার যথেষ্ট হারে বেড়ে যায় এবং হাহাকার লেগে যায়। যদিও প্রয়োজনের আগেই আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরা এই সমস্ত কিছুর মোকাবিলা করতে সক্ষম হয়েছিল। সংবিধানের 7ম তফসিল অনুসারে স্বাস্থ্য রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু স্বাধীনতার পর থেকে রাজ্য সরকারগুলো স্বাস্থ্য খাতে জিডিপির 1% বেশি করেনি। কেন্দ্রীয় সরকারও 1.5% বেশি করেন। উন্নত দেশগুলো যেখানে 9% থেকে 10% ব্যয় করে, সেখানে আমাদের দেশে সবচেয়ে কম ব্যয় করা হয়। তার উপর রাজ্য সরকারগুলো স্বাস্থ্য খাতে ব্যয়ে জিডিপির সর্বনিম্ন রাখে। বিহারের জেলা হাসপাতালে ইসিজি মেশিন নেই। উত্তরপ্রদেশে অক্সিজেনের মকড্রিল করে 22 জন কোভিড রোগীর মৃত্যু হয়, যা সত্যি ভয়াবহ অবস্থার দিকে বা ভয়াবহ অবস্থার পরিণত করেছে। যদি স্বাস্থ্য পরিকাঠামোয় চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো উপযুক্ত না হয়, তবে সেক্ষেত্রে এই ধরনের সংক্রমণজনিত রোগ প্রতিরোধ করা কষ্টকর ব্যাপার। আগামী দিনেও কোভিড মোকাবিলায় পরবর্তী ঢেউকে সামাল দেওয়ার জন্য এই ক্ষেত্রে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে চরম অবস্থার সামনে রাজ্যগুলোকে পড়তে হবে, এটাই আশঙ্কা করছে চিকিৎসা বিজ্ঞানীরা। শুধু কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপিয়ে দিলে হবে না, নিজেদেরও সমান দায়িত্ব নিতে হবে। রাজ্যগুলোর জিডিপির কম করেও 5% স্বাস্থ্য খাতে ব্যয় করার দিকে এগিয়ে যেতে হবে। সোমবার প্রধানমন্ত্রীর টিকাকরণের নতুন নীতি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত এনডিএ বিরোধী দলগুলো নিজেদের মতো করে তাদের সফলতা বলে ঘোষণা করেছেন। আদতে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রেখেই এই নীতি ঘোষণা করেছেন, যা প্রকৃতপক্ষে সাধারণ গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত প্রত্যেকেই উপকৃত হবেন এবং আগামী দিনে কোভিড সংক্রমণ ও মৃত্যু থেকে বাঁচবেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। আমাদের রাজ্য ত্রিপুরা এখন যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। আমাদের রাজ্যের পজিটিভিটি রেট দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা কম। তাছাড়া রিকভারি রেটও অনেক ভালো। এর পাশাপাশি ফার্টিলিটি রেট রাজ্যে কম রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের সচেতনতা অনেকটা প্রয়োজন। আমাদের রাজ্যে এমন অনেকেই জানুয়ারিতে বলেছিলেন যে এই ভ্যাকসিন ঠিক নয়, সবটাই লোক ঠকানো, কিন্তু আজ তারাই লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। আবার এই টিকা না পেলে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টাও করছেন। একটা সময় বিরোধী দলগুলো যেভাবে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছিলেন বা এই টিকাকে নিয়ে যেভাবে রাজনৈতিক রং লাগানোর কাজ করছিলেন, যেন মনে হচ্ছিল এই ভ্যাকসিন বিজেপির ভ্যাকসিন। যাই হোক, এখন অনেকেই এই ভ্যাকসিনেশনের আওতায় নিজেদের নিয়ে আসছেন। আর এই সময়ে দাঁড়িয়ে সকলের সচেতনতাই পারে করোনাকে পরাস্ত করতে। তাছাড়া ভ্যাকসিনেশন নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে একটাই আপনাদের কাছে মেসেজ দেওয়ার, দয়া করে প্রত্যেকেই ভ্যাকসিনেশনটাকে সম্পূর্ণ করবেন। নমস্কার।